এটা পঞ্চবটী ক্ষেত্র, যার তলায় বসে ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ বহু বই রচনা করেছেন। আমার দুজন খুদে সাবস্ক্রাইবার আহিল আর নির্মিত হালদার। শান্ত নিরিবিলি এই মন্দির চত্বরের উল্টো দিকে ওই দেখা যাচ্ছে গেস্ট হাউস, যা সংস্কারের কাজ চলছে। এটা শ্রী ব্রজনাথ নিকেতন, যেখানে ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ তাঁর জীবনের 51 বছর অতিবাহিত করেছেন। দোতলায় রয়েছেন শ্রী ব্রজনাথ রাধারানী, যাঁরা এই পরিবারের কুলদেবতা। এই মৃগচর্মের ওপর বসেই ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ তপস্যা করতেন। রয়েছে ওঙ্কারনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন জিনিস ও তাঁর রচিত অমূল্য বই। ইন্দিরা পুষ্পাঞ্জলি দিচ্ছেন এটাতে। আচ্ছা। দাদু, হ্যাঁ, বাবা মানে দাদুর ছেলে, হ্যাঁ, দাদুর গুরুপুত্র। আচ্ছা, অল ইন্ডিয়া রাইভি ডিরেক্টর ছিলেন বিএন মল্লিক। আচ্ছা, ব্রিগেডিয়ার সুজন সিং উবান, হুম, গুলজারিলাল নন্দা তখনকার ভারতের প্রধানমন্ত্রী। এটা আমাদের বিয়ের ছবি। হ্যাঁ, দাদু বিয়ে দিয়েছিলেন, হ্যাঁ, ওনার গলার মালা দিয়ে আমার মালা বদল হয়েছিল। আচ্ছা। আরে সরিয়ে কেন নিচ্ছ? যতক্ষণ মাথায় থাকে ততক্ষণই তো ভালো। এ দাসের নাম জগৎবন্ধু চট্টোপাধ্যায়। ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব আমার ঠাকুর দাদা। চলুন আজ ঘুরে আসি হুগলির ডুমুরদহের বিখ্যাত গুরুবাড়ি থেকে। হাওড়া থেকে কাটোয়া লোকালে চড়ে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যেই চলে আসুন ডুমুরদহ স্টেশনে। এখান থেকে টোটোয় চড়ে 10 টাকার বিনিময়ে 5 মিনিটের মধ্যে বা হেঁটে চলে আসুন ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথের বাড়ি, অর্থাৎ বাঁ দিকের এই লাল রঙের গুরুবাড়িতে। আপনি চাইলে সরাসরি রামাশ্রমেও চলে আসতে পারবেন, যেখানে স্টেশন থেকে রামাশ্রম বা গুরুবাড়ির দূরত্ব প্রায় 650 মিটার, যা অনায়াসেই 15 মিনিটের মধ্যে হেঁটেই আসা যায়। ওই দিকে রয়েছে গুরুবাড়ি, আর তা থেকে 350 মিটার দূরে 5 মিনিটের হাঁটা পথের ব্যবধানে রয়েছে এই রামাশ্রম, যা বাংলার 1334 সালের 15ই চৈত্র বাসন্তী পঞ্চমী তিথিতে প্রতিষ্ঠিত হয়েছে। ওই দিকে রয়েছে রামাশ্রমের মূল প্রবেশদ্বার, আর ওই দিকে আরেকটি দরজা, যেটা দিয়ে সাইকেল ও বাইক প্রবেশ করাতে পারবেন। চলুন রামাশ্রমের ভিতরে যাই। অপূর্ব এই ছোট্ট রাম মন্দির, অপূর্ব এই রামাশ্রমের পরিবেশ। ঢুকেই বাঁদিকে রয়েছে জলের ব্যবস্থা ও বাথরুম। সমস্ত আশ্রমটাই যেন একটা নিরিবিলি শান্তির জায়গা, যেখানে একটা পিন পড়লেও শোনা যাবে। কোনো একদিন পড়ন্ত বিকালে এখানকার আশপাশের দৃশ্য দেখে মুগ্ধ ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ বলেছিলেন, দেখো রে, কত দেশ কত তীর্থ ঘুরলাম, তবু এই রামাশ্রমে এসে দাঁড়িয়ে যে দৃশ্য দেখি তার বুঝি তুলনা হয় না। এমন করে বুঝি আর কোথাও প্রাণ ভরে না। এই ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ, যাঁর আসল নাম ছিল প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়, তাঁর জন্ম 17ই ফেব্রুয়ারি 1892 খ্রিস্টাব্দে,
আর জীবনাবসান 6ই ডিসেম্বর 1982 খ্রিস্টাব্দে। যিনি এই পঞ্চবটী ক্ষেত্রে এই অশ্বত্থ গাছের নিচে বসে ভারতীয় ধর্মগ্রন্থের সারমর্ম প্রচারের জন্য লিখে গেছেন 150টির বেশি বই, ছড়িয়ে দিয়েছেন সারা ভারতে 60টির বেশি মন্দির ও আশ্রম। জনশ্রুতি, আশ্রমের বাইরের এই চত্বর দিয়ে আগে বয়ে যেত গঙ্গা নদী, যা ঠাকুর সীতারাম দাসের অনুরোধে নাকি পিছিয়ে গিয়েছে। ঠাকুর ওঙ্কারনাথের গুরুদেব ছিলেন দাশরথী মুখোপাধ্যায়, গুরুদেব দিয়েছিলেন সীতারাম দাস, আর স্বামী ধ্রুবানন্দগিরি ওমকারনাথ নাম দিয়েছিলেন। সরস্বতী পুজোর দিনে তিনি তাঁর পূর্বজন্ম দেখেছিলেন বলে শোনা যায়। তিনি দেখেছিলেন যে আগের জন্মে তিনি কালীর উপাসক ছিলেন। এই নীলকাঠের পাটার নিচে রয়েছে একটি গর্ত, আর এই গর্তের নিচেই রয়েছে একটি গুহাঘর, যা ঠাকুরের নিজ হাতে নির্মিত একটি গোপন সাধন ক্ষেত্র, যেটা আমি আপনাদের দেখাতে পারলাম না, কারণ এখানকার ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। আর সত্যি এটার গোপনীয়তা নষ্ট করা একদমই সঠিক কাজ নয়। ঠাকুর ওঙ্কারনাথের ইষ্ট দেবতা হলেন শ্রী রামচন্দ্র। চলুন রাম মন্দিরের ভিতরে যাওয়া যাক। রয়েছে বিভিন্ন ছবি ও লেখার মাধ্যমে বিভিন্ন ঘটনার উল্লেখ, যা দেখলে ঠাকুরের জীবনের অনেক কিছু জানতে পারা যায়। এটা ঠাকুর ওঙ্কারনাথের ছবি, আর এটা ওনার স্ত্রী কমলা দেবী। ওনাদের 3 জন ছেলে মেয়ে, যাঁদের নাম রঘুনাথ, রাধানাথ ও জানকী। ঠাকুর ওঙ্কারনাথের জন্ম হয়েছিল হুগলি জেলার কেওটা গ্রামে মামার বাড়িতে। পিতা প্রাণহরি চট্টোপাধ্যায় ছিলেন এই ডুমুরদহের একজন গ্রাম্য চিকিৎসক। মাতা মল্লাবতী দেবীর 1896 সালে জীবনাবসানের পর প্রাণহরি চট্টোপাধ্যায় পুনরায় বিবাহ করেছিলেন 10-11 বছরের গিরিবালা দেবীকে। এটা হলো ঠাকুর ওঙ্কারনাথের শেষ যাত্রার খাট, যেটা এই রামাশ্রমে সযত্নে রাখা আছে। চলুন ওনার সমাধি মন্দির থেকে ঘুরে আসি। এটা ঠাকুরের ভোগ রান্নার ঘর, আর এটা বাথরুম। আপনি এখানে বা গুরুবাড়িতে যেখানে ইচ্ছা ভোগ গ্রহণ করতে পারবেন, তবে সেটা সকাল 10টার আগে বলে দিতে হবে, যেখানে প্রসাদের জন্য কোনো ধার্য মূল্য নেই।
এই মন্দিরের উল্টো দিকে ওই দেখা যাচ্ছে গেস্ট হাউস, যেটা রিপেয়ারিং এর কাজ চলছে। এই গেস্ট হাউসে বর্তমানে থাকার ব্যবস্থা না থাকলেও খুব শীঘ্রই তা চালু হয়ে যাবে বলেই শুনলাম। গুরুবাড়ি যাবার পথে রাস্তার ডান দিকেই পড়বে শ্রী রাধারমনজিউ মন্দির। গুরুবাড়ি অর্থাৎ ঠাকুর ওঙ্কারনাথের বাড়ি, অর্থাৎ শ্রী ব্রজনাথ নিকেতন, যেখানে কেটেছে ঠাকুরের প্রায় 51 বছর, যা ঠাকুরের পৈতৃক বাসগৃহ। এই ঠাকুর ওঙ্কারনাথের অনেক অলৌকিক কাহিনী রয়েছে। লেখিকা নবনীতা দেবসেন লিখেছেন, তাঁর বাবা নরেন দেব বেশ কিছুদিন কোমায় ছিলেন। ওঙ্কারনাথ এসে স্পর্শ করলে তিনি চোখ খুলে কথা বলতে শুরু করেন, আর 1 সপ্তাহের মধ্যে তিনি হাঁটতেও শুরু করেন। কলকাতার মেডিকেল কলেজে পদ্মলোচন মুখোপাধ্যায়কে মৃত ঘোষণা করলে সিস্টার জি উডের সামনে ওঙ্কারনাথের স্পর্শে পদ্মলোচন মুখোপাধ্যায় উঠে বসেন। জেনারেল সুজন সিং উবান বলেছিলেন, 1971 সালের ডিসেম্বরের ভারত পাক যুদ্ধ ও ভারতের জয়ের ব্যাপারে পূর্বাভাস দিয়েছিলেন ঠাকুর ওঙ্কারনাথ। দোতলায় এই ব্রজনাথ রাধারানী হলেন ঠাকুর সীতারাম দাসের কুলদেবতা। এই ঘরেই ঠাকুরের শিব দর্শন হয়েছিল। চলুন ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন জিনিস দেখার পরে কথা বলে নেব ঠাকুরের নাতি শ্রী জগৎবন্ধু চট্টোপাধ্যায়ের সাথেও। এটা মৃগ চর্ম দিয়ে তৈরি আসন, যাতে বসে ঠাকুর তপস্যা করতেন। এ দাসের নাম জগৎবন্ধু চট্টোপাধ্যায়। ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব, অর্থাৎ তিনি আমার ঠাকুর দাদা। তার আদি নাম হচ্ছে প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়। এই প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায় ধীরে ধীরে জপ সাধনা করতে করতে তিনি গুরুগৃহে যান। গুরুগৃহে তার নাম হয় ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ। এবং সেই ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ যখন ওঙ্কারনাথ ঠাকুর হলেন, তখন তার গুরুদেব তাকে দীক্ষা দেবার অনুমতি দান করলেন। তিনি দেশে বিদেশে সর্বত্র দীক্ষা দান করতে আরম্ভ করলেন। রাম হচ্ছেন আমাদের ইষ্ট দেবতা, আর আমাদের কুলদেবতা হচ্ছেন ব্রজনাথ রাধারানী, অর্থাৎ ঠাকুরের ইষ্ট দেবতা হচ্ছেন রাম। তিনি ইংরেজি স্কুলে পড়াশোনা করতেন। ওই যে আলমারির ভেতর যতগুলো বই, সব ওনার লেখা বই। আচ্ছা, উনি লিখেছেন। হ্যাঁ, ওনার লেখা বেদ উপনিষদ সব আছে। বাংলাতেও তার প্রচুর জ্ঞান ছিল। আচ্ছা, উনি 150-র উপর বই লিখেছিলেন। অ্যাকচুয়ালি কটা, মানে 150-র উপর বলা হচ্ছে। তখনকার দিনে তো একসঙ্গে বই ছাপা হতো না, ওই গুনে গুনে 150 হতো। এখন একটা বইতে হয়তো 10টা ঢুকে গেল। আচ্ছা, তখন হয়তো একটা বইয়ে 3টে ঢুকেছে, এরম ছিল। ওনার 2-3টে অলৌকিক কাহিনী শুনেছি। আর কোনো অলৌকিক ঘটনা? যেদিন আমি জন্মগ্রহণ করেছি সেদিন অলৌকিক ঘটনা আছে। আচ্ছা, অর্থাৎ আমি সকালবেলা 10টা 15 জন্মগ্রহণ করেছি, বিকেল 4টে 15-র মধ্যে আমার গর্ভধারণ দেহান্তর হয় এবং আমি মৃত্যুশয্যায় চলে যাই। ঠাকুর বিধেয়ী শরীরে এসে উপস্থিত হয়ে আমাকে রক্ষা করেন। 2023-এ জুলাই 29শে জুলাই আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। আমি তখন রাস্তায় ছিলাম, মারা যাওয়ার কথা। তা আমি হর হর মহাদেব বলে জিজ্ঞাসা করলাম। মহাদেব রূপে তিনি এলেন, এসে বললেন যমকে ডাকতে। যমরাজ এলেন। যমরাজকে বললেন, কি রে, জানিস না এখনো 40 বছর থাকবে? ওর যেন হাটে যেন ফুটো না হয়, আর হাড় যেন না ভাঙে। যাই হোক, তার ইচ্ছায় যমের দর্শন হলো আমার, সেই প্রথম দর্শন। আচ্ছা, আপনি যম দেবতাকে দেখেছেন, তাই তো? ধর্মরাজকে দেখেছেন, দর্শন হয়েছে। আচ্ছা, আর তার দর্শন তো আমার হয়েছে বহুবার। আচ্ছা, বহু ভক্তই তার দর্শন করেন। তাকে ঠিক মতো মন প্রাণ দিয়ে ডাকলেই তার দর্শন হয়। আচ্ছা, এগুলো ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ও তাঁর লেখা বিভিন্ন বই, যেটা সযত্নে রাখা আছে।
ঠাকুর, গুরুবাড়ি, প্রসাদ ও দীক্ষার ব্যাপারে জিজ্ঞাসা থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। আসবো? আচ্ছা ইন্দিরা পুষ্পাঞ্জলি দিচ্ছেন এটাতে। আচ্ছা। দাদু, হ্যাঁ বাবা মানে দাদুর ছেলে, হ্যাঁ। দাদুর গুরুপুত্র। আচ্ছা অল ইন্ডিয়া রাইভি ডিরেক্টর ছিলেন BN মল্লিক। আচ্ছা। ব্রিগেডিয়ার সুজন সিং উবান, হুম। গুলজারিলাল নন্দা তখনকার ভারতের প্রধানমন্ত্রী। খুব ভালো। এটা আমাদের বিয়ের ছবি। হ্যাঁ। দাদু বিয়ে দিয়েছিলেন, হ্যাঁ। ওনার গলার মালা দিয়ে আমার মালা বদল হয়েছিল। আচ্ছা আর ওনার গুরুপুত্রকে উনি পৌরোহিত্য কর্মে নিযুক্ত করেছিলেন। আচ্ছা। ওনার গুরুদেবের আদেশে উনি ওই একটি ছাত্র তৈরি করেছিলেন পৌরোহিত্যের, আচ্ছা সেটা ওনার গুরুপুত্র। আমার বাবার পাশে বসে থেকে আমার বাবাকে দিয়ে দাদু কন্যা সম্প্রদান করিয়েছিলেন, আর আমাদেরকে ওনার গলার তুলসী মালা খুলে দিয়ে আশীর্বাদ করেছিলেন বিয়ের পিড়েতে। ওই যে গলায় তুলসী মালাগুলো রয়েছে। আচ্ছা। আর ওইটা দিল্লিতে দাদুর সঙ্গে রং খেলেছিলাম। আচ্ছা ওই ছবি? হ্যাঁ হ্যাঁ ওইটা। আচ্ছা। দাদুর সঙ্গে রং খেলেছিলাম, রং খেলার পরে ওই ছবি। রং হয় আচ্ছা রঘুনাথ চট্টোপাধ্যায়। আচ্ছা রঘুনাথ চট্টোপাধ্যায় ইনি আপনার শ্বশুর আর ইনি আপনার শাশুড়ি মায়া দেবী। এটা বর্তমান গুরুদেব দীনবন্ধু বাবুর ঘর। আজকে উনি বাড়িতে না থাকায় আমার ওনার সাথে কথা বলার সৌভাগ্য হয়নি। আপনাদের নামগুলো একটু বলুন। ইন্দ্রাণী ঘোষ, আচ্ছা তারক বাবা। আচ্ছা। আরে সরিয়ে কেন নিচ্ছ? যতক্ষণ মাথায় থাকে ততক্ষণই তো বলো। ঠাকুরের ভোগারতির পর এবার আমাদের প্রসাদ গ্রহণের পালা। আর প্রসাদে কি খেলাম আমি লিখে দিচ্ছি, আপনারা দেখে নিন। ঠাকুর ওঙ্কারনাথের সাথে সম্পর্কযুক্ত কয়েকটা ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, পারলে দেখে নেবেন। আজকে এখানেই শেষ করছি, দয়া করে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। খুব ভালো থাকবেন, নমস্কার।